হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এডুকেশনাল সলিউশনে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ ক্লাস। এখানে প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসেই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আজকের ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। দেখো স্টুডেন্টস, এটি হলো আগের দিনের ক্লাসের হোমওয়ার্কের কোশ্চেন। এখানে বলেছিল কি যে ভারতে রাজ্যের নির্বাহী ক্ষমতা কার ওপর ন্যস্ত। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, গভর্নর। গভর্নর মানে হলো রাজ্যপাল। এই গভর্নরের ওপরই নির্ভর করে মানে ন্যস্ত থাকে এই রাজ্যের নির্বাহী ক্ষমতা। আর মনে রাখবে যে এটি হলো নির্বাহী ক্ষমতার ইংলিশ নাম হলো এক্সিকিউটিভ পাওয়ার অফ স্টেট। মনে রাখবে এক্সিকিউটিভ পাওয়ার অফ স্টেট মানে রাজ্যের নির্বাহী ক্ষমতা। এটি ন্যস্ত থাকে হলো গভর্নর মানে রাজ্যপালের কাছে। আর মনে রাখবে এই রাজ্যপাল দিয়ে 3টি আর্টিকেল রয়েছে। প্রথমে রয়েছে হলো আর্টিকেল 153, মানে 153 নম্বর আর্টিকেলে রয়েছে যে প্রতিটি রাজ্যের একজন রাজ্যপাল থাকবে, মানে রাজ্যপাল হওয়ার শর্ত এটি লেখা আছে আর্টিকেল 153। তারপরে আর্টিকেল 154-এ রয়েছে এই যে রাজ্যের নির্বাহী ক্ষমতা, এটি রয়েছে হলো আর্টিকেল 154। আর আর্টিকেল 159 রয়েছে হলো রাজ্যপালের শপথ। মনে রাখবে রাজ্যপালের শপথ গ্রহণ এটি রয়েছে আর্টিকেল 159। তো 3টি আর্টিকেল মনে রাখবে রাজ্যপাল সম্বন্ধে। তো আমি বলে দিলাম। তো যারা অপশন নাম্বার ডি উত্তর দিয়েছো তাদের সবার উত্তরই সঠিক হয়েছে। তো আজকের সেশনটি শুরু করছি। দেখো দেখো কোশ্চেন নাম্বার 1। 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? এ লর্ড এলগিন, বি লর্ড ক্যানিং, সি লর্ড রিপন, না ডি লর্ড ডালহৌসি। তো এখানে বলেছে যে 1857 সালের যে মহাবিদ্রোহটা হয়েছিল সেই সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং ছিলেন তখনকার সময় গভর্নর জেনারেল। আর তখনকার সময় শেষ মোগল সম্রাট ছিলেন হলো দ্বিতীয় বাহাদুর শাহ, তার উপাধি ছিল হলো জাফর। আর এই মহাবিদ্রোহের পরেই এই দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে পাঠানো হয়। তো মনে রাখবে শেষ মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, যার উপাধি ছিল হলো জাফর, আর তাকে এই বিদ্রোহের পর এই মহাবিদ্রোহের পর রেঙ্গুনে পাঠানো হয়েছিল। তো মনে রাখবে এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 2 নম্বর কোশ্চেন। বসুন্ধরা সম্মেলন মানে আর্থ সামিট এটি আয়োজন করে কোন সংস্থা? এ WHO, হু, বি ইউনেস্কো, সি ইউনিসেফ, না ডি UNCD। তো এখানে বলেছে যে বসুন্ধরা সম্মেলন আয়োজন করে কোন সংস্থা। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, UNCED। এটার ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশন কনফারেন্স অন এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট। তো মনে রাখবে আবার বলছি, ইউনাইটেড নেশন কনফারেন্স অন এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট। এই সংস্থা এই বসুন্ধরা সম্মেলন আয়োজন করে। আর এই বসুন্ধরা সম্মেলনকে কিন্তু কবে হয়েছিল? প্রথম হয়েছিল হলো 1992 সালে। আর এই সম্মেলন অনুযায়ী তোমাদের আর্থ মানে বিশ্ব ধরিত্রী দিবস মানে ওয়ার্ল্ড আর্থ ডে পালিত হয়। এটি হয় হলো 22শে এপ্রিল। মনে রাখবে বিশ্ব ধরিত্রী দিবস মানে হলো ওয়ার্ল্ড আর্থ ডে পালিত হয় হলো 22 এপ্রিল। মনে রাখবে 22শে এপ্রিল। এটিও কিন্তু পরীক্ষা আসে। তারপরে দেখো নেক্সট 3 নম্বর কোশ্চেন। সম্প্রতি ভারত ও কোন দেশের যৌথ সামরিক মহড়া ডেজার্ট সাইক্লোন শুরু হয়েছে? তো এটি কিন্তু একটি কারেন্ট অ্যাফেয়ার্স। তো মনে রাখবে এ UAE, বি ওমান, সি থাইল্যান্ড, না ডি সৌদি আরব। তো এখানে বলেছে যে সম্প্রতি ভারত আর কোন দেশের যৌথ সামরিক মহড়া ডেজার্ট সাইক্লোন শুরু হয়েছে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, UAE। ভারত আর হলো যে UAE এই দুটি দেশ যৌথ সামরিক মহড়া ডেজার্ট সাইক্লোনটি শুরু হয়েছে। আর এটি রাজস্থানে হয়েছে। আর মনে রাখবে এই UAE এর রাজধানী হলো আবুধাবি। আবুধাবি এর রাজধানী হলো আবুধাবি। এই মহড়াটা ডেজার্ট সাইক্লোনটি শুরু হয়েছে হলো রাজস্থানে।
তো মনে রাখবে এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 4 নাম্বার কোশ্চেন, কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ 1 হয়? এ -20 ডিগ্রি, বি -40 ডিগ্রি, সি +20 ডিগ্রি, না ডি +40 ডিগ্রি। তো এটি কিন্তু সায়েন্সের থেকে কোশ্চেন। তো এখানে বলেছে যে কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট দুটি স্কেলের পাঠই সমান হয়, মানে 1 হয়। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, -40। -40 ডিগ্রিতে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ 1 হয়। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তো মনে রাখবে যে সেলসিয়াস স্কেলে কিন্তু 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি পর্যন্ত থাকে, আর ফারেনহাইট স্কেলে থাকে হলো 32 ডিগ্রি থেকে 212 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত। তো মনে রাখবে এটাও পরীক্ষায় আসে। সেলসিয়াস হলো 0 থেকে 100, মাঝখানে গ্যাপ হলো 100, আর ফারেনহাইট হলো 32 ডিগ্রি ফারেনহাইট থেকে আর ঊর্ধ্বতম হলো 212 ডিগ্রি ফারেনহাইট, আর মাঝখানে গ্যাপ হলো 180। তো এইভাবে কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 5 নাম্বার কোশ্চেন, তামিল ভাষায় কাবেরী নদী কী নামে পরিচিত? এ স্বর্গধারা, বি বৈতরণী, সি দুধসাগর, না ডি পনি। তো এখানে বলেছে যে তামিল ভাষায় এই কাবেরী নদী কী নামে পরিচিত। তো কাবেরী নদীকে কিন্তু পবিত্র নদীও বলা হয়, আর এটি তামিল ভাষায় হলো পনি নামে পরিচিত। তো ওইটার উত্তর হবে অপশন নাম্বার ডি, পনি। তামিল ভাষায় পনি নামে পরিচিত এই কাবেরী নদী। তো ওইটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 6 নাম্বার কোশ্চেন, রায়মোনা রায়মোনা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এ মণিপুর, বি আসাম, সি কেরালা, না ডি উত্তরপ্রদেশ। তো এখানে বলেছে যে রায়মোনা এই জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, আসাম। আসামে এই রায়মোনা জাতীয় উদ্যানটি অবস্থিত। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 7 নাম্বার কোশ্চেন, এটাও কিন্তু বিজ্ঞান থেকে কোশ্চেন। বিজ্ঞানের কোন শাখায় শুধুমাত্র সাপ নিয়ে আলোচনা করা হয়? এ অফিওলজি, বি হারপেটোলজি, সি বাত্রাকোলজি, না ডি ইথোলজি। তো এখানে বলেছে যে বিজ্ঞানের কোন শাখায় শুধুমাত্র সাপ নিয়ে আলোচনা করা হয়। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, অফিওলজি। অফিওলজি এটাতে হলো সাপ নিয়ে আলোচনা করা হয়। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে যে হারপেটোলজি যে রয়েছে, হারপেটোলজি হলো সরীসৃপ, সরীসৃপ নিয়ে আলোচনাকে বলা হয় হারপেটোলজি। তারপরে বাট বাট্রাকোলজি, এটি হলো উভচর বা ব্যাং, উভচর ব্যাং এইসবের ক্ষেত্রে হলো বাট্রাকোলজি। আর ইথিওলজি হলো মাছ, মাছ নিয়ে আলোচনাকে বলা হয় ইথিওলজি। তো 4টাই বলে দিলাম আমি, পরীক্ষার যেটা আসবে তোমরা বলতে পারবে। তারপরে দেখো নেক্সট 8 নাম্বার কোশ্চেন, সিটি অফ প্যালেস বলা হয় কোন শহরকে? এ কলকাতা, বি লখনৌ, সি বেঙ্গালুরু, না ডি জয়পুর। তো এখানে বলেছে যে সিটি অফ প্যালেস। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ, কলকাতা। কলকাতাকে সিটি অফ প্যালেস অথবা সিটি অফ জয় এই দুটোই বলা হয় কলকাতা শহরকে। আর জয়পুরকে কিন্তু পিঙ্ক সিটি বলা হয়, মনে রাখবে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও ভিডিওটি লাইক বা শেয়ার করোনি, তোমরা তাড়াতাড়ি একটি লাইক আর একটি শেয়ার করে দাও, কারণ তোমাদের লাইক দেখলেই আমি আরও উৎসাহিত হই ভিডিও বানানোর জন্য। তার জন্য তোমাদের লাইকটি খুবই জরুরি। তারপরে দেখো নেক্সট 9 নাম্বার কোশ্চেন, ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে নিম্নের কাকে? তো এটিও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পরীক্ষা আসে, এর জন্য আমি আজকে অনেক কতগুলি কারেন্ট অ্যাফেয়ার্সও রেখেছি। এ ওয়াই ভি রেড্ডি, বি এন কে সিং, সি বিমল জালান, না ডি অরবিন্দ পানাগড়িয়া। তো এখানে বলেছে যে ষোড়শ অর্থ কমিশন এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে নিম্নের কাকে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, অরবিন্দ পানাগড়িয়া। অরবিন্দ পানাগড়িয়া, তাকে এই ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান করা হয়, মানে 16 ফাইন্যান্স কমিশন। আর এই অর্থ কমিশন রয়েছে হলো
আর্টিকেল আর্টিকেল 280, আর্টিকেল 280-তে রয়েছে হলো এই ফাইন্যান্স কমিশন, মানে অর্থ কমিশন। আর আর তোমাদের হলো আর্টিকেল 112-তে রয়েছিল বাজেট পেশ। আর আর্টিকেল 110-এ রয়েছে হলো মানি বিল, মানে অর্থ বিল রয়েছে হলো 110-এ। আর 112-তে রয়েছিল বাজেট, অ্যানুয়াল বাজেটটি 112-তে রয়েছে। তো তিনটি মনে রাখবে। তো আজকের জন্য এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 10 নাম্বার কোশ্চেন, আয়তনের বিচারে পৃথিবীর তুলনায় কত শতাংশ স্থলভূমি ভারতে আছে? এ 2.4%, বি 2.8%, সি 3.6%, না ডি 3.8%? তো এখানে বলেছে যে আয়তনের বিচারে পৃথিবীর তুলনায় কত শতাংশ স্থলভূমি ভারতে আছে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ 2.4%। 2.4% স্থলভূমি ভারতে আছে পৃথিবীর তুলনায়। আর ভারত হলো সারা পৃথিবীর দেশগুলির মধ্যে সপ্তম বৃহত্তম দেশ, মনে রাখবে। সপ্তম বৃহত্তম দেশ হলো ভারত পৃথিবীর মধ্যে। তো এটাও পরীক্ষায় আসে যে আয়তনের বিচারে কততম দেশ, তো মনে রাখবে সপ্তম দেশ, সপ্তম বৃহত্তম দেশ। তো আজকের জন্য এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 11 নাম্বার কোশ্চেন, এটাও কিন্তু একটি কারেন্ট অ্যাফেয়ার্স। এম.এস. স্বামীনাথন পুরস্কারে সম্মানিত হয়েছে নিম্নের কে সম্প্রতি? এ ডক্টর সুরিন্দর সেহগাল, বি বি.আর. কম্বোজ, সি ভি প্রবীণ রাও, না ডি ডক্টর পি.ভি. সত্যনারায়ণ? তো এখানে বলেছে যে এম.এস. স্বামীনাথন পুরস্কারে সম্মানিত হয়েছে নিম্নের কে সম্প্রতি? তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি, বি.আর. কম্বোজ। তো মনে রাখবে বি.আর. কম্বোজ তিনি সম্প্রতি এই এম.এস. স্বামীনাথন পুরস্কারে সম্মানিত হয়েছেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 12 নাম্বার কোশ্চেন, নিম্নের কে সম্প্রতি সিআইএসএফ এর প্রথম মহিলা প্রধান অধিকর্তা, মানে ডিজি, মানে ডাইরেক্টর জেনারেল হলেন? প্রথম মহিলা। এ কিরণ বেদি, বি নীনা সিং, সি এস সুশ্রী, না ডি রশ্মি শুক্লা? তো বলেছে এখানে যে সিআইএসএফের প্রথম মহিলা ডাইরেক্টর জেনারেল, মানে প্রধান অধিকর্তা ডিজি পদে কে কে মানে সম্প্রতি নিয়োগ হলেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, আইপিএস নীনা সিং। মনে রাখবে আইপিএস অফিসার এই নীনা সিং তিনি প্রথম এই ডিজি রূপে মানে সম্প্রতি নিয়োগ হলেন সিআইএসএফের। সিআইএসএফের ফুল ফর্ম হলো সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। মনে রাখবে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। এটির প্রথম মহিলা প্রধান অধিকর্তা মানে ডিজি রূপে নির্বাচিত হলেন এই নীনা সিং। আর যদি বলে শুধুমাত্র প্রথম মহিলা আইপিএস অফিসার প্রথম কে ছিলেন, তখন হবে কিন্তু কিরণ বেদি। যদি বলে প্রথম, কোনো কিছু না বলে যদি বলে প্রথম মহিলা আইপিএস অফিসার কে হয়েছিলেন, তখন হবে হলো কিরণ বেদি, মনে রাখবে। তারপরে দেখো নেক্সট 13 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হলেন কে সম্প্রতি? কে সম্প্রতি নতুন মুখ্য সচিব হিসাবে নির্বাচিত হলেন পশ্চিমবঙ্গে? এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ পশ্চিমবঙ্গের থেকে দিয়েছে। এটাও একটি কারেন্ট অ্যাফেয়ার্স। এ নন্দিনী চক্রবর্তী, বি বিপি গোপালিকা, সি রাজীব কুমার, না ডি হরিকৃষ্ণ দ্বিবেদী? তো এখানে বলেছে যে পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব হিসাবে নির্বাচিত হলেন কে সম্প্রতি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, বিপি গোপালিকা। তো মনে রাখবে বিপি গোপালিকা তিনি নতুন মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হলেন সম্প্রতি পশ্চিমবঙ্গে। আর এই মুখ্য সচিব মানে হলো চিফ সেক্রেটারি। আর বিপি গোপালিকার ফুল ফর্ম হলো ভাগবতী প্রসাদ গোপালিকা। বিপি গোপালিকা কিন্তু আগে স্বরাষ্ট্র সচিব ছিলেন, মনে রাখবে তিনি আগে কিন্তু স্বরাষ্ট্র সচিব ছিলেন, এখন হয়েছেন মুখ্য সচিব। আর এখন নতুন স্বরাষ্ট্র সচিব কে হয়েছেন? এখন হয়েছেন হলো নন্দিনী চক্রবর্তী। অপশন নাম্বার এ, নন্দিনী চক্রবর্তী এখন নতুন স্বরাষ্ট্র সচিব হয়েছেন। তো দুটোই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা আসতেই পারে। তারপরে দেখো নেক্সট 14 নম্বর কোশ্চেন,
প্রতি বছর কোন তারিখে পালিত হয় বিশ্ব ব্রেল দিবস? এ 1 জানুয়ারি, বি 4 জানুয়ারি, সি 2 ফেব্রুয়ারি, না ডি 7 আগস্ট? তো এখানে বলেছে যে বিশ্ব ব্রেল দিবস কবে পালিত হয়। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি 4 জানুয়ারি। 4 জানুয়ারি বিশ্ব ব্রেল দিবস পালিত হয়। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 15 নাম্বার কোশ্চেন, আর আজকে লাস্ট কোশ্চেন এটি। সোমাশিলা বাঁধ কোন রাজ্যে অবস্থিত? বলেছে এখানে যে সোমাশিলা বাঁধ কোন রাজ্যে অবস্থিত? এ মহারাষ্ট্র, বি মধ্যপ্রদেশ, সি অন্ধ্রপ্রদেশ, না ডি কর্ণাটক? তো এটি তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম আমি। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে যে এটার উত্তর কী হবে। তো আগের 14টি কোশ্চেনের মধ্যে তোমাদের কতগুলি হলো কমেন্ট করে অবশ্যই জানাবে। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আমাদের ক্লাস। তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর চ্যানেলে যারা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবে এরকম আরও ক্লাসের জন্য। তো আজকের জন্য এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।